ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার ইমেল অ্যাড্রেসটা পাইছেন স্যার? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আজকে নোটিশ হলে পরে দিয়ে দেবো। আচ্ছা স্যার। 23 পার্টিসিপেন্ট দেখতেছি। আচ্ছা, আমরা স্টার্ট করি। জি স্যার, রিভিশন ক্লাস তো স্যার। আচ্ছা, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ডিসকাশনের আগে ডায়াবেটিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আইডিয়া আছে? কি আইডিয়া দেখি তোমাদের ডায়াবেটিস সম্পর্কে? হোয়াট ইজ ডায়াবেটিস? মানে ডায়াবেটিস মেলাইটাস আর কি আমরা বলতেছি মূলত আজকে। Persistent hyperglycemia due to relative or absolute deficiency of insulin. আচ্ছা, যদি অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় সেটা কি ধরনের ডায়াবেটিস? Type 1 diabetes. টাইপ 1 স্যার। আর যেটা রিলেটিভ Type 2. টাইপ 2। এছাড়া কি আর কোনো ডায়াবেটিস ভ্যারাইটি আছে? জি স্যার। Gestational ডায়াবেটিস মেলাইটাস আছে স্যার। আর diabetes due to other cause. আদার কজ। এগুলো টাইপ হিসেবে বললে কি কোনটাকে কোন টাইপ বলা হয় এটা জানো কি? স্যার টাইপ 1 টাইপ 2 এটা তো হলো এই দুইটা, বাকি আর স্যার diabetes due to other cause এটা type 3 আর gestational diabetes mellitus type 4. Very good. Diabetes due to some drugs, toxins and some other diseases এই কারণে হতে পারে, সেটা হলো টাইপ 3। যদিও ওগুলো নিয়ে অত বেশি বলা বলি হয় না, ডিসকাস হয় না, তারপরও টাইপ সেটা মনে রাখতে পারো। জেস্টেশনাল কে বলা হয় টাইপ 4, ঠিক আছে? এখন আমরা চলে যাই। আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এগুলো তোমাদের ক্লিনিক্যাল ক্লাসে পড়বে। যে টাইপ 3 টাইপ 4। টাইপ 1 টা কোন এজে হয় সাধারণত? স্যার early age. টাইপ 1 টা স্যার আর্লি স্যার। হ্যাঁ, আর টাইপ 2 টা একটু পরে হয়। একটু পরে স্যার। আর টাইপ 1 এর মেকানিজমটা কি? কি কারণে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয়? স্যার বিটা সেল due to destruction of pancreatic beta cell, autoimmune disease. স্যার বিটা সেল ইডিওপ্যাথিক অর ইমিউন মিডিয়েটেড, সাধারণত অটোইমিউনে মনে করা হয়, অটোইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল, তাই না? আর টাইপ 2 হয় কি জন্য? স্যার এটা স্যার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হতে পারে অথবা ইনসুলিন রিসেপ্টর ডিফেক্টের কারণে হতে পারে। ওটাও রেজিস্ট্যান্স, রিসেপ্টর ডিফেক্ট হয়ে ইনসুলিন কাজ করতে পারতেছে না, ওটাও এক ধরনের রেজিস্ট্যান্স, ঠিক আছে? একদিকে হলো টার্গেট টিস্যুতে কাজ করতে না পারা ঠিকমতো, এটা একটা কারণ। আর কি? আর স্যার প্রোডাকশন কম হচ্ছে, মানে সেনসিটিভিটি কমে যাচ্ছে স্যার। ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন সিক্রেশন কম হওয়া, এই দুটোই কারণ। কারো কারো ক্ষেত্রে মিক্সড থাকে, দুটোই থাকে, বা কারো কারো ক্ষেত্রে হয় কাজ করতে পারে না, বা সেটা একটা থাকতে পারে, ঠিক আছে? তবে রিসেন্টলি এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোজেনেসিসে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, এবং সেটার বেসিসে কিন্তু কিছু নতুন ড্রাগও এসে গেছে। সেটা হলো impairment of incretin activity. Incretin, এটা আসলে তোমাদের জন্য নতুন মনে হবে। ইনক্রেটিন, এটা আজকের ক্লাসের শেষের দিকে ওটা সম্পর্কে কিছু কথা আছে। তো তাহলে মেইন টাইপ 2 মেইন প্যাথোজেনিস আসলে এই দুটোই, আইদার অর বোথ insulin resistance and reduced insulin secretion or beta cell functional defect, ঠিক আছে? আর আরেকটা নতুন কথা বললাম, যেটা হলো ডিফেক্ট ইন ইনক্রেটিন অ্যাক্টিভিটি। এটা একটু মনে রাখতে পারো, ইদানিং এটার বেসিসে ড্রাগ এসে গেছে অনেক, এবং সেই ড্রাগগুলো কিন্তু বেশি ইউজ হচ্ছে না, যদি জানতে চায় আর কি। তবে ওটা বলতে না পারার জন্য ফেল হবে না, বলতে পারলে এটা ইট উইল বি ইওর ক্রেডিট। আচ্ছা, এখন যেহেতু টাইপ 1 এ ইনসুলিন বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে ইনসুলিন অলমোস্ট তৈরি হয় না, তাহলে এটা ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অবশ্যই স্যার ইনসুলিন দিতে হবে স্যার। অবশ্যই এক্সোজেনাস ইনসুলিন রিপ্লেসমেন্ট, তাই না? ওই যে কালকে যে আমরা বললাম হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এই ইনসুলিন দিয়ে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ট্রিটমেন্ট করা, এটা এক ধরনের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তাহলে ট্রিটমেন্ট অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এখানে আর অন্য কোনো কথা নাই, ইনসুলিন মাস্ট।
বাট টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক কথা আছে। এই যে দেখো, ট্রিটমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ইনিশিয়ালি ট্রাই করা হয় ডায়েটিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়েট রিডাকশন, এবং মনে করা হয় যে অ্যাবাউট 30% অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট তাদের এই অ্যাপ্রোচ দিয়েই ডায়াবেটিস মেলাইটাস কন্ট্রোল করা সম্ভব হতে পারে। ডায়েট কন্ট্রোল, ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়েট রিডাকশন, এইসব দিয়েই, দ্যাট ইজ নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, নন ড্রাগ থেরাপি দিয়েই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কন্ট্রোল করা যেতে পারে কারো কারো ক্ষেত্রে। এখন এইসব যদি ফেল করে, যে না এইসব অ্যাপ্রোচ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, নেক্সট চলে যেতে হবে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্টস। এগুলো অনেক আছে এবং আছে কার ক্ষেত্রে কোনটা চয়েস, এগুলো কিছু কথা আছে, সেই হিসেবে শুরু করতে হবে। একটা দিয়ে না হলে আবার আরেকটা অ্যাড করার কথা বলা আছে। প্রথমে ডোজ বাড়ানো, পরে আবার আরেকটা ড্রাগ অ্যাড করা, ইভেন 2, 3, 4 টাইপস এর ড্রাগস অ্যাড করার, এগুলো অনেক রিকমেন্ডেশন আছে। তাহলে ডায়েটিং, এক্সারসাইজ, ওয়েট রিডাকশন এগুলো দিয়েও এগুলো ফেল করলো, তখন ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্টস, ইনিশিয়ালি সিঙ্গেল ড্রাগ, নেক্সট মাল্টিপল ড্রাগ, দ্যাট ইজ ইন কম্বিনেশন। তাও যদি ফেল করে যায়, তাও ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব না হয়, তাহলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রেও ইনজেক্টেবল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস দেওয়ার কথা বলা আছে, লাইক ইনসুলিন, ইনজেক্টেবল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস। তাহলে ওরাল ড্রাগ ফেল করলে তখন ইনজেক্টেবলে যেতে হয় টাইপ 2 এর ক্ষেত্রেও। আর টাইপ 1 এ তো অন্য কোনো কথাই নেই, ডাইরেক্ট ইনজেক্টেবল ইনসুলিন। তো টাইপ 2 এর ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এই অ্যাপ্রোচ। এখন আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ক্লাসিফাই করি। প্যারেন্টারাল অল ইনজেক্টেবল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এন্ড ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, এই দুটো গ্রুপ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এর। কয়েক বছর আগে পর্যন্ত আসলে এই গ্রুপে ডাইরেক্টলি আমরা ইনসুলিন বলতে পারতাম, যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এর একটা ক্লাসিফিকেশন হলো ইনসুলিন, আর অ্যানাদার ক্লাসিফিকেশন হচ্ছে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস। কিন্তু এই গত কয়েক বছরের মধ্যে ইনসুলিন ছাড়া আরো কিছু ইনজেক্টেবল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এসে গেছে, সেজন্য এখন এটার হেডলাইন দিয়ে দিছি ইনজেক্টেবল অর প্যারেন্টারাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস। তার মধ্যে অবশ্যই নাম্বার ফার্স্ট অফ অল ইনসুলিন এন্ড ইনসুলিন অ্যানালগস। এছাড়া ওই যে একটু আগে বলতেছিলাম ইনক্রেটিন, ইনক্রেটিনের উপরে বেস করে যেসব ড্রাগ এসে গেছে এরা হচ্ছে ইনক্রেটিন অ্যানালগস। Another parenteral antidiabetic drug, amylin analog. তাহলে ইনজেক্টেবল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস এর মধ্যে অবশ্যই ইনসুলিন, কখনোই ইনসুলিন না বলে পরের গুলো বললে তাহলে কিন্তু ফেল হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই ইনজেক্টেবল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস বলে ইনসুলিনই বলতে হবে আগে। এরপরে পরের গুলো আসলে কোনো এক্সামিনার চাইতেও পারে, নাও চাইতে পারে, তবে যে লেটেস্ট ইনফরমেশন রাখে সে এগুলো চাইতে পারে। তাহলে ইনসুলিন, ইনক্রেটিন অ্যানালগস লাইক এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড, amylin analog, pramlintide, এগুলো সব হচ্ছে ইনজেক্টেবল আর প্যারেন্টারাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস এবং এগুলো কিন্তু ইউজ হচ্ছে এখন। তো ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস। আচ্ছা, ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস এর নাম কি কি শিখছো তোমরা? স্যার সালফোনামাইড, মেটফরমিন। মেটফরমিন কোন গ্রুপ? বাইগুয়ানাইড ডেরিভেটিভ, এর এক্সাম্পল হচ্ছে মেটফরমিন। আর কি পড়ছো? বাইগুয়ানাইড বলে DPP4 ইনহিবিটরে চলে গেলে তাহলে তো হবে না। যে কোনো গ্রুপের ড্রাগের কিছু জিনিস আছে যেগুলো ক্লাসিক্যাল আর ফার্স্ট লাইন, সবসময় সেগুলো আগে বলতে হবে, তারপর অন্যগুলো। তো অ্যান্টিডায়াবেটিক ড্রাগস, ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস বললে অবশ্যই ফার্স্ট অফ অল বলতে হবে মেটফরমিন, মানে বাইগুয়ানাইড ডেরিভেটিভ মেটফরমিন। সেকেন্ড কোনটা বলতে হবে? সালফোনাইলুরিয়া। সেকেন্ড বলতে হবে সালফোনাইলুরিয়া। নাম বলতে পারো দু একটা? সালফাসালাজিন কি সালফোনাইলুরিয়া? সালফাসালাজিন তো কালকে বললাম আইবিডি ট্রিটমেন্টের ড্রাগ। গ্লিমেপিরাইড স্যার। গ্লিমেপিরাইড হচ্ছে লেটেস্ট আর কি,
স্যার আগে থেকে ছিল গ্লিবেনক্লামাইড, গ্লিকাজাইড, গ্লাইবুরাইড, টলবুটামাইড, টলাজামাইড, এগুলো ঠিক ছিল আর কি। ঠিক আছে, তাহলে এখন লেটেস্ট হচ্ছে গ্লিমিপ্রাইড। ঠিক আছে, তাহলে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ বললে অবশ্যই সবার আগে এই দুটো বলতে হবে, বাইগুয়ানাইড ডেরিভেটিভ মেটফরমিন, নেক্সট সালফোনাইলুরিয়া ডেরিভেটিভস। এরপরে আদার্স যেগুলো, এগুলো তুমি বলো, এগুলো যদি পরের গুলোর যদি সিরিয়াল ওলট পালট হয় তাও সমস্যা নাই, কিন্তু এই দুটো এইভাবে বলতে হবে। তবে আমরা যখন ফার্মাকোলজি পড়ি, ইভেন যখন আমরা 5th ইয়ারে পড়ি বা ইন্টারনিউ করি, তখন কিন্তু সিরিয়ালে সবার আগে ছিল সালফোনাইলুরিয়া, তখন ওইটাই ফার্স্ট চয়েস ছিল টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ট্রিটমেন্টের জন্য। কিন্তু পরবর্তীতে যখন আর অনেক স্টাডি হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, তাতে দেখা গেছে যে ডায়াবেটিসের মাইক্রোভাস্কুলার এন্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এগুলোকে প্রিভেন্ট করার জন্য মোস্ট ইফেক্টিভ ড্রাগ হচ্ছে বাইগুয়ানাইড, দ্যাট ইজ মেটফরমিন। এজন্য এখনকার বইগুলোতে দেখবে যে এই অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগের লিস্টের নাম্বার 1 এ আসছে হচ্ছে বাইগুয়ানাইড, মেটফরমিন। নাম্বার 2 অবশ্যই সালফোনাইলুরিয়া, এরপরে থায়াজোলিডিন ডেরিভেটিভস, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটরস, এই যে DPP4 ইনহিবিটরস বললে তোমরা, ঠিক আছে, এগুলো আসতে পারে। কয়টা গ্রুপের নাম পড়ছো তোমরা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগসে? স্যার বাইগুয়ানাইড পড়ছি স্যার। না, কয়টা গ্রুপ মোট? স্যার টোটাল ইনসুলিন সহ 5টা স্যার। 5টা স্যার মাত্র? 9টা গ্রুপ। 7-8টা। ঠিক আছে, আচ্ছা স্যার ম্যাডাম, ঠিক আছে, না ঠিক আছে, এখন অনেক কিছু লেটেস্ট অ্যাড হয়েছে, তাই তো আমি তো বলতেছি যে আমরা যখন পড়ছি, আমরা যখন অ্যান্টিডায়াবেটিক ড্রাগস পড়ি 3rd ইয়ার 4th ইয়ারে ফার্মাকোলজিতে, তখন আমরা মাত্র 3টা গ্রুপের ড্রাগ পড়ছি। একটা হলো এদিকে ইনজেক্টেবল প্যারেন্টারাল ইনসুলিন, আর ওরালের মধ্যে অনলি এই তখন সালফোনাইলুরিয়া সিরিয়ালে 1 নম্বরে ছিল, সালফোনাইলুরিয়া আর এই বাইগুয়ানাইড, এই 3টা গ্রুপ কিন্তু মাত্র পড়ছিলাম আমরা এই সময়। Nowadays a dozen of anti-diabetic drugs are available, ঠিক আছে, এখন তো 1 ডজন ড্রাগ হয়ে গেছে ডায়াবেটিস ট্রিটমেন্টের জন্য, তার মধ্যে যে ইনজেক্টেবল 3টা আর ওরালি হচ্ছে 9টা। আচ্ছা, আমরা তাহলে ধাপে ধাপে যাই। আগে ইনসুলিন, তোমাদের তো পড়ানো হয়ে গেছে, এটা বেশি ডিসকাস করি না। ইনসুলিনটা কি জিনিস? কেমিক্যালি প্রোটিন, আর কয়টা চেইন থাকে? 2টা চেইন থাকে, এ চেইন বি চেইন। একটা ইনসুলিনের স্ট্রাকচারে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে টোটাল? 51 স্যার এমন কোন চেইনে কয়টা? এতে 21, বিতে 30। চেইন দুইটা কানেক্টেড থাকে কি দ্বারা? সি পেপটাইড দ্বারা, ডাইসালফাইড লিংকেজ, ডাইসালফাইড বন্ড। এই ডাইসালফাইড বন্ডটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে কি হবে? তখন ইনসুলিনের অ্যাক্টিভিটি থাকবে কিনা ফার্মাকোলজি? না স্যার, থাকবে না স্যার। ডাইসালফাইড linked insulin is essential for its pharmacological effect or physiological effect. এই লিংক না থাকলে কিন্তু এর কোনো ইফেক্ট থাকবে না, ঠিক আছে। এখন যখন এটা সিনথেসিস হয়, তখন কি হিসেবে সিনথেসিস হয়? প্রো ইনসুলিন হিসেবে। প্রো ইনসুলিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? 83 অ্যামাইনো অ্যাসিড। 83 স্যার। 86 অ্যামাইনো অ্যাসিড। এটা আমি তোমাদের একটু বলছিলাম জানা ফার্মাকোলজিতে নাকি? জি স্যার, প্রথম হ্যাঁ 86 অ্যামাইনো অ্যাসিড থাকে। হ্যাঁ 86 অ্যামাইনো অ্যাসিড থাকে। তারপরে এটা ওই প্রোইনসুলিন থেকে ইনসুলিন হাইপোটিউলাইটিক এনজাইম, ট্রিপসিন লাইক এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে আলাদা যে পোরশনটা হয়ে যায় সেটার নাম কি? পেপটাইড সি। সি পেপটাইড অর কানেক্টিং পেপটাইড। কানেক্টিং পেপটাইড, সি পেপটাইড। ওটাতে 31 অ্যামাইনো অ্যাসিড থাকে ওই পেপটাইড চেইনটাতে। তবে যখন এটা আলাদা হয়ে যায় সাথে আরো 4টা অ্যামাইনো অ্যাসিড লস হয়ে যায় এই আর কি। এই জন্য নেট অ্যামাইনো অ্যাসিড 51 থাকে। তো প্রো ইনসুলিন আর ইনসুলিনের মধ্যে ডিফারেন্স কি? যদি তোমাকে এইরকম কোশ্চেন করা হয় বলতে পারবে না? জি স্যার। ঠিক আছে। এবারে হলো outline the steps of synthesis of insulin by recombinant DNA technology. এটা বোধহয় বলছিলাম জেনারেল ফার্মাকোলজিতে, তাই না?
জি স্যার বলছিলেন। এটা এটা কিন্তু তোমাদের ওই জিপি রিলেশনেও আসতে পারে কোশ্চেন, আবার এই ইনসুলিন কোশ্চেন ধরে ধরে এদিক দিয়েও আবার কিন্তু যেতে পারে এখানে। ঠিক আছে, তাহলে স্টিমুলাস, ইনসুলিন রিলিজের জন্য মেইন স্টিমুলাস হচ্ছে গ্লুকোজ। এছাড়া আদার্স এর মধ্যে ম্যানোজ, সার্টেন অ্যামাইনো অ্যাসিড, লিউসিন, আর্জিনিন এন্ড ভ্যাগাল স্টিমুলেশনে কিন্তু ইনসুলিন রিলিজ বাড়ে। ভ্যাগাল স্টিমুলেশন যে প্রসেসে ইনসুলিন রিলিজ হয় বিটা সেল থেকে, প্রসেস ইজ এক্সোসাইটোসিস। আচ্ছা, ইনসুলিন রিলিজের কিন্তু এই যে ডায়ুরনাল এরকম ভেরিয়েশন আছে। এই যে দেখা যাচ্ছে যে মিলের পর পর ইনসুলিন রিলিজ বাড়ে। এই যে ব্রেকফাস্টের পরে বাড়লো, লাঞ্চের পরে বাড়লো, আবার কমে গেল, ডিনারের পরে বাড়লো, আবার কমে গেল, এরপরে বেড টাইমে একটা বেজাল ইনসুলিন মেনটেন হয়। তো বেজাল ইনসুলিন, একটা বলে বেজাল ইনসুলিন আর একটা বলে প্রান্ডিয়াল ইনসুলিন, মানে খাওয়ার পরে যে ইনসুলিন লেভেল এটা হচ্ছে প্রান্ডিয়াল, আর বেস্ট অন্য টাইমে যেটা মেনটেন হয় সেটা হলো বেজাল ইনসুলিন। তাহলে গ্লুকোজ আমাদের ওই যে স্যার খাবার পরে যেটা স্যার পোস্ট প্রান্ডিয়াল, ওইটা তো স্যার বলা হয়েছে যে 2 থেকে 15 মিনিটের ভিতরেই মানে হঠাৎ করে ব্রাস্টলি মানে র্যাপিডলি রিলিজ হয়, সেটা বলতে চাও? কি বলতে চাচ্ছ বলো? আচ্ছা, এবারে ইনসুলিন রিলিজের মেকানিজম অত হয়তো দরকার নাই, কিন্তু একটা ড্রাগের মেকানিজম বোঝার জন্য আবার দরকার আছে, সেই জন্য এটা একটু দেখাচ্ছি। সেটা হলো এই যে দেখো, এটা হলো বিটা সেল অফ প্যানক্রিয়াস। এখানে গ্লুকোজ আপটেক হয়, এটা কিন্তু উইদাউট ইনভলভমেন্ট অফ ইনসুলিন। গ্লুকোজ আপটেক ইন বিটা সেল এটা কিন্তু নট ডিপেন্ডেন্ট অন ইনসুলিন, ইনসুলিন ছাড়াই। এই যে GLUT2, গ্লুটতে কি হয়? গ্লুকোজ ট্রান্সপোর্টার অনেকগুলো আছে কিন্তু, 1 2 3 4 5 6 এরকম অনেক আছে। তো GLUT2 দিয়ে যে গ্লুকোজ আপটেক হয় সেলে, এটাতে কোনো ইনসুলিন লাগে না। তো এই GLUT2 দিয়ে গ্লুকোজ বিটা সেল অফ প্যানক্রিয়াসে ঢোকে, তারপরে এখানে গ্লাইকোলাইসিস হয়ে যায়, এটিপি ফরমেশন হয়। এই এটিপি ইনহিবিট করে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল। তো এই পটাশিয়াম চ্যানেল ইনহিবিশন হয়ে গেলে এই পটাশিয়াম চ্যানেল এটা ওপেন হচ্ছে না, পটাশিয়াম লেভেল বেড়ে যাচ্ছে, সেলের ভেতরে ডিপোলারাইজেশন হয়ে যাচ্ছে। এই ডিপোলারাইজেশন হয়ে গেলে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম এন্ট্রি হয়ে এরপরে যে ইনসুলিন স্টোর আছে যে ভেসিকলে গ্রানিউলসে, তো এগুলোকে এনহ্যান্স করে মেমব্রেনের দিকে যাইতে, তারপরে মেমব্রেনে গিয়ে ভেসিকল গুলো ফিউশন হয়ে যায়, এরপরে বাস্ট হয়ে এক্সোসাইটোসিস প্রসেসে ইনসুলিন রিলিজ হয়। এই হচ্ছে ইনসুলিন রিলিজের মেকানিজম। তাহলে গ্লুকোজ আপটেক বাই GLUT2, গ্লাইকোলাইসিস হয়, এটিপি হয়, এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম চ্যানেল এর উপর অ্যাকশন, এরপরে পটাশিয়াম লেভেল বেড়ে গেল, ডিপোলারাইজেশন হয়ে গেল, ডিপোলারাইজেশন হয়ে গেলে ওপেনিং অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম এন্ট্রি আর ক্যালসিয়াম এনহ্যান্স, fusion of the insulin storage granules with membrane, then burst হয়ে ইনসুলিন এক্সোসাইটোসিস প্রসেসে রিলিজ হয়ে যায়। তো তোমাদের এটা একটু লাগবে হলো যে সালফোনাইলুরিয়া গ্রুপের ড্রাগ যে কাজ করে, তারা হলো এই যে এই স্টেপটাকে স্টপ করে দেয়। এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম চ্যানেল এই স্টেপকে ইন্টারফেয়ার করে, যার ফলে এই যে ডিপোলারাইজেশন হয় না, তখন এই ক্যালসিয়াম এন্ট্রিও হয় না, যার ফলে ক্যালসিয়াম এটাকে এনহ্যান্স করে, এই প্রসেসটাকে এনহ্যান্স করে, এরপরে ডিপোলারাইজেশন হয়, ক্যালসিয়াম এন্ট্রি হয় আর ইনসুলিন রিলিজ হয়। সালফোনাইলুরিয়া এইভাবে কাজ করে, যেটা পরে আসতেছে। আচ্ছা, ইনসুলিনের মেটাবলিজম কোথায় হয়? লিভারে এন্ডোজেনাস ইনসুলিনের মেটাবলিজম কোথায় বেশি হয় আর এক্সোজেনাস ইনসুলিনের মেটাবলিজম কোথায় বেশি হয়?
এন্ডোজেনাস ইনসুলিন মানে আমাদের ফিজিওলজিক্যালি যে ইনসুলিন রিলিজ হয় বডিতে বিটা সেল অফ প্যানক্রিয়াস থেকে, এটার মেটাবলিজম কি লিভারে বেশি হবে না কিডনিতে বেশি হবে? লিভারে স্যার বেশি হবে। কেন লিভার কেন 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 বলো? বুদ্ধি দিয়ে বলা যায় না? স্যার Because- এন্ডোজেনাস যেহেতু স্যার স্যার এন্ডোজেনাস জন্য কেন সেটা এক্সপ্লেইন করো। প্যানক্রিয়াসের ভেনাস ড্রেনেজ কি? পোর্টাল ভেন, তাই তো? পোর্টাল সার্কুলেশনে যায় না প্যানক্রিয়াস থেকে? তো পোর্টাল সার্কুলেশন দিয়ে ঢুকলে কোথায় যাবে আগে? লিভারে যাবে। তাহলে লিভারে আগে যাবে না? তাহলে লিভারের ভিতর দিয়ে যখন যাবে লিভার কি ছেড়ে দেবে ইনসুলিন? সে তার এনজাইম তো রেডি আছে, তাহলে মেটাবলিজম করে ফেলবে। এরপরে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে গেল, পৌঁছার পরে কার্ডিয়াক আউটপুট, তারপরে ইজেকশন ফ্র্যাকশন, এগুলো বিভিন্ন অর্গানে যে ফ্র্যাকশন চলে যাবে, তখনও লিভারে একটা ফ্র্যাকশন চলে আসবে না সার্কুলেশনের? তার মধ্যে যে ইনসুলিন থাকলে সেগুলো আবারও ব্রেকডাউন করবে। আর কিডনি হলো ওই পরে কার্ডিয়াক আউটপুটের ফ্র্যাকশন হিসেবে যতটুকু পাচ্ছে এতটুকু ব্রেকডাউন করতেছে। তাহলে এন্ডোজেনাস ইনসুলিনের মেটাবলিজম লিভার 2 বার করার সুযোগ পাচ্ছে, তাহলে লিভারে বেশি হবে না? হ্যাঁ, এই জন্য লিভারে কিন্তু অ্যাবাউট 60% অফ এন্ডোজেনাস ইনসুলিনের মেটাবলিজম হয়, আর বাকিটুকু হয় কিডনিতে। বাট এক্সোজেনাসলি যদি দেওয়া হয়, এই ইনসুলিন যে ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন যখন দেওয়া হয়, তাহলে এটা কোন রুটে দেওয়া হয়? স্যার ইন্ট্রাডার্মাল সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস স্যার ইন্ট্রাডার্মাল কে বলে? স্যার সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস ফ্যাট কমন রুট হচ্ছে সাবকিউটেনিয়াস, প্রয়োজনে আইভি আইএমও দেওয়া হয়। রিসেন্টলি কিন্তু ইনহেলেশন রুটেও দেওয়ার কথা আসছে আর কি, ঠিক আছে? তো তাহলে যদি তাই হয় সাবকিউটেনিয়াস দেই আর আইভি বা আইএমই দেই, এইটা প্রথমে কোথায় যাবে? কিডনি তো যাইতে তো দেরি আছে, প্রথমে কোথায় যাবে? লিভার স্যার। ভেনাস ড্রেনেজ দিয়ে আগে কোথায় যায়? স্যার হার্টে যাবে স্যার আগে। আচ্ছা, হার্টে যাবে। হার্টে যাওয়ার পরে বডির অল অর্গান এন্ড টিস্যুতে চলে যাবে। তাহলে এই এন্ডোজেনাস ইনসুলিনের ক্ষেত্রে যে হার্টে যাওয়ার আগেই লিভার একটা সুযোগ পাচ্ছিল মেটাবলিজমের, এক্সোজেনাস ইনসুলিনের ক্ষেত্রে এটা সুযোগ হচ্ছে না স্যার। হচ্ছে না। এটা হার্টে যাচ্ছে, এরপরে কার্ডিয়াক আউটপুট দিয়ে বের হয়ে ফ্র্যাকশন যা পাচ্ছে, সবাই যেমন একটা ভাগ পাচ্ছে এরকম লিভারও একটা ভাগ পাচ্ছে। তাহলে এটা কিন্তু এক্ষেত্রে কিন্তু সে বেশি মেটাবলিজমের সুযোগ পাচ্ছে না, এক্ষেত্রে বরং কিডনি বেশি সুযোগ পাচ্ছে। তো এই জন্য বলা হয় যে এন্ডোজেনাস ইনসুলিনের ক্ষেত্রে 60% লিভার আর বাকিটুকু কিডনিতে, বাট এক্সোজেনাস ইনসুলিনের ক্ষেত্রে মেটাবলিজম রিভার্স, মানে মেইনলি কিডনি, ওই 60%ই কিডনি করে আর বাকিটুকু লিভার করে। মেটাবলাইজিং এনজাইমের নাম হচ্ছে ইনসুলিনেস, পুরো নাম গ্লুটাথিওন ইনসুলিন ট্রান্সহাইড্রোজিনেস, তো দরকার নেই, ইনসুলিনেস বললেই হবে। রুট তো বলা হলো সাবকিউটেনিয়াস, আইভি আর আইএম। তাহলে ওরালি কেন দেওয়া যায় না? এগুলো বলা হয়ে গেছে পুরনো কোশ্চেন। প্রোটিন ইন নেচার গ্লুটাথিক এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবারে আসো মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন। এটা তোমাদের ফিজিওলজি তো বায়োকেমিস্ট্রিতে পড়ে আসার কথা। ইনসুলিন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, তাই না? ইনসুলিনের রিসেপ্টরটা কেমন রিসেপ্টর? ট্রান্সমেমব্রেন রিসেপ্টর, দুইটা পার্ট। ট্রান্সমেমব্রেন তো হ্যাঁ রিসেপ্টর, ঠিক আছে। এটা সাব ইউনিট কয়টা থাকে? দুইটা সাব ইউনিট স্যার। দুইটা পার্ট, কিন্তু সাব ইউনিট কয়টা? 4টা স্যার। এটা টেট্রামারিক রিসেপ্টর, ঠিক আছে? টেট্রামার মানে 4টা পার্ট আছে, দুইটা আলফা সাব ইউনিট, দুইটা বিটা সাব ইউনিট। এক অংশ মেমব্রেনের বাইরের দিকে এক্সপোজ করে থাকে আর বাকিটুকু ভিতরের দিকে থাকে, ঠিক আছে? বাইরের অংশটুকু বাইন্ড করে, বাইন্ড করার পরে এখানে কতগুলো সিকোয়েন্স হতে থাকে আর কি। কি হয়, কি সিকোয়েন্স হয়? এই যে ট্রান্সমেমব্রেন কাইনেজ লিঙ্কড রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ লিঙ্কড রিসেপ্টর। আর টাইরোসিন কাইনেজ যেখানেই আছে সেখানে কি ঘটনা ঘটে? এটিপি ব্রেকডাউন হয়ে
ফসফেট ফসফেট অ্যাড হয় তাকে ADP কি বলে? organic phosphate. তাকে কি বলে? Phosphorylation. ফসফোরাইলেশন। তাহলে এখানে এই ফসফোরাইলেশন শুরু হয়ে যায় এবং সিকোয়েন্স অফ রিঅ্যাকশনস চলতেই থাকে। একটা ফসফোরাইলেশন সে আবার পরের আরেকটাকে ফসফোরাইলেট করে, এইভাবে সেভারাল স্টেপস সিকোয়েন্স চলতে থাকে, ফসফোরাইলেশন চলতে থাকে। এরপরে হইতে হইতে আলটিমেটলি এর ইফেক্ট হয় আর কি। ঠিক আছে, তো এখন হলো ইনসুলিন আমাদের বডির কোন কোন টিস্যুতে কাজ করে? স্যার মেইনলি স্যার লিভার, ইনসুলিনের রিসেপ্টর থাকে, ইনসুলিন সেখানেই কাজ করে, তাই না? তো বডির কোথায় কোথায় ইনসুলিনের রিসেপ্টর আছে? লিভার, স্কেলেটাল মাসল, অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু, লিভার, স্কেলেটাল মাসল, ঠিক আছে। ব্রেনে ইনসুলিন, ব্রেনে গ্লুকোজ ঢোকার জন্য ইনসুলিন লাগে না? স্যার লাগে, কিন্তু লাগে না স্যার, সরাসরি ঢুকতে পারে। মানে গ্লুকোজ ঢোকার জন্য, ব্রেনে গ্লুকোজ ঢোকার জন্য ইনসুলিন লাগে কিনা? জি স্যার লাগে না স্যার, ইনসুলিন লাগে না স্যার, ইনসুলিন লাগে না। এরকম তাহলে ইনসুলিন লাগে না এরকম আর কোন কোন টিস্যু আছে ইনসুলিন ছাড়াই গ্লুকোজ ঢোকে? RBC. ভেরি গুড। সবার আগে বলো ব্রেন, তারপরে আরবিসি, তারপরে রেনাল টিউবুলার সেল, আর এই যে একটু আগে বলা হলো বিটা সেল অফ প্যানক্রিয়াস, ওখানে যে আমরা দেখাইলাম ইনসুলিন ছাড়াই ঢোকে গ্লুট2 দিয়ে। তাহলে ইনসুলিন আলটিমেটলি কিন্তু এই যে ফসফোরাইলেশন হইতে হইতে কতগুলো সিকোয়েন্স অফ ইভেন্ট হয়ে হয়ে আলটিমেটলি সে করে একটা গ্লুট মেমব্রেনে ট্রান্সলোকেট করে। সেই গ্লুটটার নাম কি? গ্লুট4 স্যার। গ্লুট4, ভেরি গুড। তাহলে ইনসুলিন যার মাধ্যমে এই সব সেলে যে যে টিস্যুতে তার রিসেপ্টর আছে, যার মাধ্যমে আলটিমেটলি গ্লুকোজের এন্ট্রিকে এনহ্যান্স করে, সেটা হচ্ছে গ্লুট4। এই যে গ্লুট4, ঠিক আছে। তাহলে মেইন মেকানিজম কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে, এছাড়া প্রোটিন ফ্যাটের উপরে আছে। সে বাই হেল্পিং এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু সেল ভায়া গ্লুট4। আসলে ইনসুলিন কি করে কার্বোহাইড্রেট মেটাবলিজমের? ইট ইনক্রিজেস আপটেক, ইউটিলাইজেশন এন্ড স্টোরেজ, সবকিছুই বাড়ায়। আচ্ছা, এগুলো আর আমি বেশি যেতে যাচ্ছি না। প্রোটিন মেটাবলিজমে প্রোটিওলাইসিস ইনহিবিট করে, প্রোটিন সিনথেসিস স্টিমুলেট করে। আচ্ছা, লিপিডের উপরে লাইপোজেনেসিস স্টিমুলেট করে, লাইপোলাইসিস ইনহিবিট করে। আচ্ছা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর উপর এই সব মেটাবলিজমের উপরে ইনসুলিনের ইফেক্ট আছে। এছাড়া আর অন্য কোথাও ইনসুলিনের ইফেক্ট আছে কি? পটাশিয়ামের উপরে কি ইফেক্ট? আপটেক স্যার বাড়াই, এনহ্যান্স এন্ট্রি অফ পটাশিয়াম ইনটু সেল। তাহলে এটা কোথায় ইউজ করা যাবে? হাইপোক্যালিমিয়াতে, তারা হাইপারক্যালেমিয়াতে ইউজ করা যাবে। ঠিক আছে, এবারে আসো ইউজেস অফ ইনসুলিন। ডায়াবেটিক এন্ড নন ডায়াবেটিক ইন্ডিকেশনস, এইভাবে তোমাদেরকে দেখানো হচ্ছে। তাহলে ডায়াবেটিক ইন্ডিকেশন তো বলার অপেক্ষাই রাখে না। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, নাম্বার 1 ইন্ডিকেশন। নেক্সট টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, when dietary and lifestyle modification, oral anti-diabetic drugs এগুলো ফেল করে যায়, তখন টাইপ 2 এর ক্ষেত্রেও ইনসুলিন দেওয়া হয়। ডায়াবেটিস মেলিটাস উইথ কমপ্লিকেশনস, যেমন diabetic ketoacidosis, diabetes with infection, diabetes with gangrene, diabetes with acute myocardial infarction, diabetes with acute stroke, এগুলোতে কিন্তু ইনসুলিন দিতে হয়। ডায়াবেটিস উইথ প্রেগন্যান্সি, জেস্টেশনাল ডায়াবেটিস, যদিও রিসেন্টলি এটা কোনো বইতে আসছে, কোনো বইতে আসে নাই। দুই একটা ড্রাগ কিন্তু ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ জেস্টেশনাল ডায়াবেটিসে দেওয়ার কথা বলা হচ্ছে। তারপরে এখনো সবাই এটার উপরে আছে। ডায়াবেটিস উইথ প্রেগন্যান্সি, gestational diabetes, এটা ইনসুলিন ইন্ডিকেশন। ডায়াবেটিক পেশেন্ট ডিউরিং সার্জারি, সার্জারির সময় যদি ডায়াবেটিক পেশেন্ট ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ রেগুলার নিয়েও থাকে, পেরিসার্জিক্যাল পিরিয়ড
পেরিঅ্যানেস্থেটিক পিরিয়ড, এই পিরিয়ডটাতে আবার তাকে ইনসুলিন দিতে হয়। ইন্টারকারেন্ট সিভিয়ার ইলনেস, যে কোনো সিভিয়ার ইলনেস, ডায়াবেটিসের সঙ্গে যে কোনো সিভিয়ার ইলনেস যদি থাকে, তো সে আগে ওরাল ড্রাগ পেয়ে থাকলেও যখন সিভিয়ারলি ইল হয় কোনো পেশেন্ট, তখন তাকে ইনসুলিন দেওয়া হয়। কারণ যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন এটা আসলে ডায়াবেটিস বাড়িয়ে দেয়। কারণ স্ট্রেস হরমোন, যেগুলো স্ট্রেসফুল কন্ডিশনে যেসব হরমোন তৈরি হয়, আচ্ছা বলো দেখি স্ট্রেসফুল কন্ডিশনে কি কি হরমোন রিলিজ হয়? কর্টিসল স্যার, কর্টিসল নাম্বার 1 আসে, কর্টিসল। এছাড়া আরো কিছু আছে। থাইরয়েড। কর্টিসল দিলে কি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে না কমে? বাড়ে স্যার। বাড়ে। তাহলে স্ট্রেসফুল কন্ডিশন মানে তার ডায়াবেটিস বাড়ার টেন্ডেন্সি থাকে। সেই জন্য যে কোনো সিভিয়ার ইলনেস ডায়াবেটিক পেশেন্টের যদি হয়, তখন তাকে ইনসুলিন দিতে হয়। আবার যখন সে রিকভার করে যাবে, তখন আবার সুইচ করে ওরালে আসা যাবে। তাহলে দিস আর দ্য ডায়াবেটিক ইন্ডিকেশনস অফ ইনসুলিন। এছাড়া নন ডায়াবেটিক ইন্ডিকেশনস, একটু আগে যেটা বললাম, তার ফার্মাকোলজিক্যাল ইফেক্টের সঙ্গে রিলেটেড। যেহেতু সে পটাশিয়ামকে সেলে ঢুকায়, তার মানে আমরা হাইপারক্যালেমিয়াতে এটা ইউজ করতে পারি। Another non-diabetic use, assessment of anterior pituitary function, especially growth hormone. Anterior pituitary function এর মধ্যে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন। তো এই গ্রোথ হরমোনের লেভেল, সিক্রেশনের লেভেল, এটা কি নরমাল নাকি বেশি, এটা বোঝার জন্য ইনসুলিন ইউজ করা হয়। এজন্য বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ অ্যান্টেরিয়র পিটুইটারি ফাংশন। এটা তোমাদের জন্য একটু বেশি জানা অবশ্য, যাই হোক তাও মনে রাখো, কারণ পরে যখন তোমরা আবার গ্রোথ হরমোন পড়বে, তখন আবার এটা একেবারে আইডিয়া না থাকলে মনে করবে যে এটা আবার কেমন। অ্যাডভার্স ইফেক্টস অফ ইনসুলিন, নাম্বার 1 অ্যাডভার্স ইফেক্ট অবশ্যই হাইপোগ্লাইসেমিয়া। এছাড়া ওয়েট গেইন, স্কিন লাইপোডিস্ট্রফি, এর মধ্যে লাইপোঅ্যাট্রফি হতে পারে, লাইপোহাইপারট্রফি হতে পারে। আবার ইনসুলিন যেহেতু প্রোটিন, অ্যালার্জিও হতে পারে ইনসুলিন। এছাড়া কখনো কখনো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। এখন হলো হাইপোগ্লাইসেমিয়া হলে কিভাবে বোঝা যায়? sympathetic activity বাড়বে, দুইটা হইতে লাগবে স্যার, palpitation, sweating, পালপিটেশন হবে স্যার। মাথা ঘুরবে স্যার। মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া থাকে, তখন হলো জাস্ট সিমটমস অফ অ্যাক্টিভেশন অফ adrenergic system or sympathetic nervous system. এজন্য সোয়েটিং, পালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, ট্রেমর, ট্রিম্বলিং, অ্যাংজাইটি, রেস্টলেসনেস এগুলো হয়। যদি হাইপোগ্লাইসেমিয়া সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু আবার এটা সিএনএস এর উপরে ইফেক্ট হবে, পেশেন্ট কমা আনকনশাসনেস হয়ে যেতে পারে। এজন্য মাইল্ড হলে হাইপোগ্লাইসেমিয়ার সিমটম, আর সিভিয়ার হয়ে গেলে হ্যাঁ ওই বীজের জন্য টার্ম 1 এর দুইটা পার্ট, একটা পার্ট হবে সোমবার আর একটা পার্ট হবে বৃহস্পতিবার। এটা এখন পার্ট এ পার্ট এ বি দিতে পারেন, অথবা বোর্ড এ বোর্ড বি দিতে পারেন। কোনটা দিলে ভালো হয়? একটা দিলে হয়। ঠিক আছে, টাইম দিবেন 12টা অনলাইনে, এবং লিখে দেবেন অনলাইনে ভাইবা। তো সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হলে নিউরোগ্লাইসোপেনিক সিম্পটম, দ্যাট ইজ পেশেন্ট আনকনশাসনেস, কমা ইভেন কনভালশনও হয় অনেক সময়। এখন ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া কি হবে? গ্লুকোজ কমে গেছে, গ্লুকোজ দিলে আপনারা মিষ্টি খাই দিতে হবে স্যার। খাওয়াই দিতে হবে। পেশেন্ট যদি মিষ্টি খাই দিতে হবে। তাহলে মুখে হচ্ছে মিষ্টি খাওয়াই দিতে হবে। তার হয়ে গেছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া মানে কি? গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেছে। ব্লাড গ্লুকোজ লেভেল নরমাল হচ্ছে কমে গেছে, তাই না? তাহলে তাকে নরমালে আনতে হলে গ্লুকোজ দিতে হবে, সোজা কথা। তাহলে যদি পেশেন্ট কনশাস থাকে, এবল টু সলো, তাহলে ওরালি আমরা গ্লুকোজ দেব, প্রেফারেবলি ইন লিকুইড ফর্ম। লিকুইড আমরা চিনি হোক, গ্লুকোজ হোক, এগুলো আমরা গুলায় খাওয়াই দেবো। তো যদি গুলানো সম্ভব না হয়, হাতের কাছে এটা দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব যে যা পাওয়া যায়, বিস্কিট হোক, যেটাতে গ্লুকোজ আছে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা খাওয়াই দেবো। আর যদি আনকনশাস হয়ে যায়, তখন তো আর ওরালি সে খাইতে পারতেছে না, তখন ইন্ট্রাভেনাস গ্লুকোজ দিতে হবে। এখন ইন্ট্রাভেনাস গ্লুকোজ দিতে হলে তো তাকে আইভি চ্যানেল দিতে হবে, তাই না?
এখন আবার হাইপোগ্লাইসেমিয়া সিভিয়ার, এটা তো দেরি করেও ট্রিটমেন্ট করা যায় না। তেমন যদি হয় যে আইভি গ্লুকোজ দেওয়ার ফ্যাসিলিটিস নাই, তখন কি করার আছে? ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। হসপিটালাইজ করতে করতে এতক্ষণ হাইপোগ্লাইসেমিয়া থাকলে তো অবস্থা খারাপ। স্যার স্টেরয়েড ইনজেকশন, স্টেরয়েড দিলেও গ্লুকোজ লেভেল বাড়বে, ঠিক আছে। এটা পরের লাইনে আছে। ইমিডিয়েটলি যেটা দেওয়ার কথা বলা, যদি আইভি গ্লুকোজ দেওয়া সম্ভব না হয়। আর এখন বলো দেখি, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় এরকম কি কি হরমোন আছে? গ্লুকাগন, গ্লুকাগন, অ্যাড্রেনালিন, গ্লুকাগন, স্টেরয়েড, কর্টিসল। আচ্ছা, অ্যাড্রেনালিন, ঠিক আছে। এই সবগুলোই গ্লুকোজ লেভেল বাড়ায়। এদেরকে এজন্য বলা হয় কি হরমোন? ডায়াবেটোজেনিক হরমোন, নাকি? করো না এভাবে তোমরা ফিজিওলজিতে? What are the diabetogenic hormones? আর what is the anti-diabetogenic hormone? কি ব্যাপার? anti-diabetogenic হরমোন কোনটা? ইনসুলিন স্যার, শুধু ইনসুলিন। তাহলে ডায়াবেটোজেনিক হরমোনস কোনগুলো? গ্রোথ হরমোন, কর্টিসল, গ্লুকাগন, কর্টিসল, গ্লুকাগন, কর্টিসল, অ্যাড্রেনালিন। হ্যাঁ, অ্যাড্রেনালিন গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোনও আছে, ঠিক আছে। তাহলে সবার আগে বলতে হবে গ্লুকাগন এন্ড কর্টিসল, ঠিক আছে। তাহলে ইমিডিয়েট অল্টারনেটিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি? আইভি গ্লুকোজ দিতে পারতেছি না, গ্লুকাগন স্যার, ইনজেকশন গ্লুকাগন দেওয়া যেতে পারে, ঠিক আছে। এই যেখানে সেই কথা লেখা আছে, বলা হয়ে গেছে। এবারে সোর্সেস অফ ইনসুলিন, এগুলো আসলে ইয়ার রিলেশনে, জেনারেল ফার্মাকোলজি রিলেশনে পড়ানো হয়ে গেছে। bovine source, porcine source and human. But nowadays insulins are manufactured by recombinant DNA technology, তাই না? Steps, আবার বলতেছে, steps outline the steps of production of insulin by recombinant DNA technology. এটা আমি জিপির সময় বলেছি, এখানে আর বলবো না। আচ্ছা, বোভাইন ইনসুলিন আর পোর্সিন ইনসুলিনের মধ্যে কি ডিফারেন্স আছে স্ট্রাকচারে, বলো দেখি। বোভাইন ইনসুলিনের সঙ্গে হিউম্যান ইনসুলিনের কি ডিফারেন্স, আর পোর্সিন ইনসুলিনের সঙ্গে হিউম্যান ইনসুলিনের কি ডিফারেন্স মনে আছে? অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স। পোর্সিন ইনসুলিন আর হিউম্যান ইনসুলিন কয়টা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স? মনে নাই? পোর্সিন ইনসুলিন আর হিউম্যান ইনসুলিনের শুধু একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ডিসিমিলারিটি, মিল নাই, ভিন্ন। আর বোভাইন ইনসুলিন আর হিউম্যান ইনসুলিনের মধ্যে তিনটা অ্যামাইনো অ্যাসিডের ডিসিমিলারিটি, ঠিক আছে। এজন্য এগুলোকেও, বোভাইন ইনসুলিনকে যদি হিউম্যান ইনসুলিনে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? প্রোটিওলাইসিস। কেন? তিনটা অ্যামাইনো অ্যাসিডের মিল নাই, তিনটা বোভাইন ইনসুলিনের যা হিউম্যান ইনসুলিনের আলাদা। তাহলে ওই তিনটা অ্যামাইনো অ্যাসিডকে হিউম্যানের যে অ্যামাইনো অ্যাসিড আছে হিউম্যান ইনসুলিনে, ওটাকে চেঞ্জ করে ওই অ্যামাইনো অ্যাসিড যদি প্লেস করে দেওয়া হয় তাহলে ওটাও হিউম্যান ইনসুলিন হয়ে গেল। পোর্সিন ইনসুলিনও তাই, একটা অ্যামাইনো অ্যাসিডের মিল নাই, ওই যেটার মিল নাই ওটাকে সরাই দিয়ে হিউম্যান ইনসুলিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে ওই অ্যামাইনো অ্যাসিড যদি ওখানে ইনসার্ট করে দেওয়া যায় তাহলে ওটা হিউম্যান ইনসুলিনে কনভার্ট হয়ে গেল। এগুলো হলো টেকনোলজি আর কি। আর স্যার বোভিন আর পোর্সিন সেম কেমনে হলো? এটার সাথে এটা যদি একটা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স হয় আর এটার সাথে এটা যদি তিনটার ডিফারেন্স হয় তাহলে সেম হলো কেমনে? তাহলে স্যার ওইটার সাথে ওইটার সেম হলো। দুইটা কি আলাদা? হ্যাঁ স্যার, দুইটা তো এরকম তো নাও হইতে পারে স্যার, দুইটা সেম নাও হইতে পারে। তাহলে চারটা সেম না হইতে পারে মানে আমরা বোভাইনের সঙ্গে হিউম্যান ইনসুলিনের ডিফারেন্স পাচ্ছি তিনটা অ্যামাইনো অ্যাসিড স্যার, আর পোর্সিনের সঙ্গে হিউম্যানের ডিফারেন্স পাচ্ছি একটা অ্যামাইনো অ্যাসিড, একটা স্যার। হ্যাঁ, তাহলে বোভাইন আর পোর্সিন কি তাহলে সেম হবে? না স্যার, অবশ্যই না। ইনসুলিন অ্যানালগস, এইটা টার্মটাও এখন খুবই ইউজ হচ্ছে এবং এইভাবে যেসব ড্রাগ তৈরি হয়েছে সেগুলো কিন্তু ইউজ হচ্ছে। এটা হলো হঠাৎ ইনসুলিন অ্যানালগ, কথাটার মানে হলো যে ইনসুলিন লাইক, ইনসুলিনের মতোই
সেটা কি হয়েছে যে ইনসুলিনের যে স্ট্রাকচার এ চেইন বি চেইন এর যে অ্যামাইনো অ্যাসিড আছে 21টা আর 30টা, এই কোনো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স চেঞ্জ করে দিয়ে যে অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি করা, যে ইনসুলিন গুলো তৈরি করা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে ইনসুলিনের অনসেট অফ অ্যাকশন আর্লি হচ্ছে এবং ডিউরেশন মানে টার্মিনেশনও আবার আর্লি হচ্ছে। আবার কোনো চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে ইনসুলিনের অনসেট অফ অ্যাকশন একটু ডিলে হচ্ছে, বাট অ্যাকশনটা লং টাইম পারসিস্ট করতেছে। এইভাবে যে ইনসুলিন গুলো তৈরি করা হয়েছে, যেমন আমরা একটা এক্সাম্পল দেই, ইনসুলিনের বিটা চেইনে 28 নাম্বার আর 29 নাম্বার যে অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে প্রোলিন আর লাইসিন। প্রোলিন আর লাইসিন অ্যামাইনো অ্যাসিড নাম শুনে আসছো না, পড়ে আসছো না? প্রোলিন আর লাইসিন কি ব্যাপার? হ্যাঁ, না বললে তো বুঝতেছি না যে শুনতেছো কিনা বুঝতেছো কিনা। তো ইনসুলিনের বিটা চেইনের 28 আর 29 নাম্বার অ্যামাইনো অ্যাসিড দুটো হচ্ছে প্রোলিন আর লাইসিন। এটা হলো নরমাল ফিজিওলজিক্যালি যে ইনসুলিন প্রোডাকশন হয় সেটা এইভাবে থাকে। এখন এই 28 আর 29 নাম্বার এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যদি এক্সচেঞ্জ করে দেওয়া হয়, 28 নম্বরে দিয়ে দেওয়া হলো লাইসিনকে আর এই 28 এর প্রোলিনকে দিয়ে দেওয়া হলো 29 নাম্বার পজিশনে, এই যে চেঞ্জ করে দেওয়া হলো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স পজিশন, তখন যে ইনসুলিন তৈরি হয়ে গেল এটাকে বলা হবে এক ধরনের ইনসুলিন অ্যানালগ। এইরকম বিভিন্ন সিকোয়েন্স চেঞ্জ করে যেসব ইনসুলিন তৈরি করা হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ইনসুলিন অ্যানালগ। এখন এই 28 আর 29 এর অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ করে দিয়ে এক্সচেঞ্জ করে দিয়ে যে ইনসুলিন অ্যানালগ তৈরি হয়েছে তার নাম দেওয়া হয়েছে ইনসুলিন লিসপ্রো। লিসপ্রো মানে লাইসিনের লিস আর প্রোলিনের প্রো, এই দিয়ে নাম দেওয়া হলো ইনসুলিন লিসপ্রো। এইভাবে ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লাডজিন, ইনসুলিন ডেটিমির, এগুলো বিভিন্ন ইনসুলিন অ্যানালগ তৈরি করা হয়েছে। তো এগুলো কোনগুলো দেখা যাচ্ছে যে এই চেঞ্জের কারণে এর অনসেট অফ অ্যাকশন র্যাপিড হয়ে গেল, তো সেগুলো চলে গেছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে। আবার কোনটা দেখা গেল যে এটার অ্যাকশন অনসেট ডিলে বাট পারসিস্টিং ফর লং টাইম, তারা হয়ে গেল লং অ্যাক্টিং ইনসুলিন। এগুলো আমরা সামনে আসতেছি ফর্মুলা। তাহলে অ্যানালগের আইডিয়াটা এই, আর কয়েকটা অ্যানালগের নাম মনে রাখো, ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লুলিসিন, ইনসুলিন ডেটিমির, ইনসুলিন গ্লাডজিন, এগুলো হচ্ছে ইনসুলিন অ্যানালগস এর এক্সাম্পল। নামগুলো আরেকবার স্যার। আচ্ছা, ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, এরা হচ্ছে এদেরকে যে অ্যানালগ বানানো হলো, যে চেঞ্জ করা হলো, এর কারণে এরা কিন্তু হয়ে গেছে। আর একটা হলো ইনসুলিন গ্লুলিসিন, এরা কিন্তু হয়ে গেছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন। ফিজিওলজিক্যাল ইনসুলিন যে যতটুকু র্যাপিডলি কাজ করে তার চাইতেও আরো র্যাপিড, এটা হলো র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন। ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লুলিসিন। আর এখন যে দুটো বলবো এরা হলো লং অ্যাক্টিং, মানে এদের যে সিকোয়েন্স চেঞ্জ করা হয়েছে তার কারণে এদের অ্যাকশন অনসেট ডিলে বাট পারসিস্টিং ফর লং টাইম, লং অ্যাক্টিং ইনসুলিন। এদের নাম হচ্ছে ইনসুলিন ডেটিমির এন্ড ইনসুলিন গ্লাডজিন, ইনসুলিন ডেটিমির এন্ড ইনসুলিন গ্লাডজিন। আচ্ছা, ওই ইনসুলিন ফর্মুলেশনে আমরা এবার আসলাম। হোয়াট আর দ্য ইনসুলিন ফর্মুলেশনস? র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, intermediate acting, long acting, and pre-mixed. Rapid acting এর এক্সাম্পল হচ্ছে ওই ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট। শর্ট অ্যাক্টিং যেটা আমাদের ফিজিওলজিক্যাল ইনসুলিন, রেগুলার ইনসুলিন বলা হয় এটাকে, রেগুলার ইনসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এগুলো হচ্ছে সেমিলেন্টি নামের ইনসুলিন আছে সেটা। লং অ্যাক্টিং এই যে একটু আগে বললাম ইনসুলিন ডেটিমির, ইনসুলিন গ্লাডজিন। আর প্রিমিক্সড হচ্ছে এটাতে এই র্যাপিড অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং এর সঙ্গে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটা মিক্স করা থাকে, ফর্মুলেশনটাতে মিক্স করাই থাকে। এটা বিভিন্ন রেশিওতে থাকে, 30:70 রেশিও,
50:50 রেশিও, তারপরে 75:25 রেশিও, এরকম বিভিন্ন রেশিওতে মিক্সড করা থাকে দুই ধরনের ইনসুলিন। একটা হলো আইদার র্যাপিড ও শর্ট অ্যাক্টিং ইনসুলিন, আর একটা হলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। এটার পারপাস হলো যে যেটা শর্ট অ্যাক্টিং এটা হলো প্রান্ডিয়াল গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করবে, আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা এটা হলো বেসাল গ্লুকোজ লেভেল এটাকে কন্ট্রোলে রাখবে। তাহলে র্যাপিড অ্যাক্টিং, আচ্ছা এক্সাম্পল এখানে কিছু দেখানো হয়েছে। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লুলিসিন। শর্ট অ্যাক্টিং হচ্ছে যেটা রেগুলার ইনসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বললাম সেমিলেন্টি ইনসুলিন। লং অ্যাক্টিং ইনসুলিন ডেটিমির, ইনসুলিন গ্লার্জিন। এই র্যাপিড অ্যাক্টিং এর এই তিনটা আর এই লং অ্যাক্টিং এর এই দুইটা, এরাই হচ্ছে ইনসুলিন অ্যানালগস, এটা একটু আগে বললাম ইনসুলিন অ্যানালগস। প্রিমিক্সড যেটা বলে ফেলেছি, বিভিন্ন রেশিওতে র্যাপিড আর শর্ট অ্যাক্টিং এর সঙ্গে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন মিক্সড করা থাকে, 30:70 আর 30:50 আর 75:25 এরকম রেশিওতে। এবারে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কখন বলা হবে? ইনসুলিন যখন কাজ ইনসুলিন কাজ করতে পারবে করতে না পারা, সেটাকে টিস্যুতে কাজ করতে পারতেছে না, টিস্যু ইনসেনসিটিভিটি হয়ে গেছে কোনো কারণে, সেটাকে আমরা এখানে বলবো একটু কোয়ান্টিটেটিভলি জি স্যার, ডেফিনিশন। মোর দ্যান 200 ইউনিট যদি কাউকে Very good. ইনসুলিন দেওয়া লাগে স্যার, If তাহলে সেক্ষেত্রে insulin সেটা বলা- requirement of a diabetic patient exceeds 200 international unit per day, then we call insulin resistance has developed. ঠিক আছে, কোনো ডায়াবেটিক পেশেন্ট যার ইনসুলিন দেওয়া হচ্ছে, যদি দেখা যায় যে খালি ডোজ বাড়ানোই লাগতেছে 200 ইউনিট পার ডে এক্সিড করে গেল, তখন বুঝতে হবে যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স, তখনই আমরা বলবো তার ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স এর ম্যানেজমেন্ট কি, ট্রিটমেন্ট কি? ইনসুলিন রেজিস্ট্যান্স কাদের বেশি হয়? ভেরি গুড, যাদের ওয়েট ওভারওয়েট আর ওবেস পারসন তাদের বেশি হয়। তারপরে কেউ যদি এমন কোন ড্রাগ পাশাপাশি নেয় যে ড্রাগ গুলো ইনসুলিনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করতে পারে, যেমন এই যে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরয়েড, তাই না? এই জাতীয় ড্রাগ যদি কেউ নেয় সেই কারণে হতে পারে। আর একটা মেকানিজম হচ্ছে ইমিউন মেকানিজম, অনেক সময় এটাকে দুই ভাগে ভাগ করে বলা হয় যে ইমিউন ইনসুলিন রেজিস্ট্যান্স আর নন ইমিউন ইনসুলিন রেজিস্ট্যান্স। নন ইমিউন হচ্ছে যে এইসব প্রিসিপিটেটিং কিছু ফ্যাক্টর আছে, ওবেসিটি, ওয়েট গেইন, ওভারওয়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হ্যাঁ, ওভার ইটিং, এইসব ফ্যাক্টর, এগুলো হলো সব নন ইমিউন। আর ইমিউন মিডিয়েটেড ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক সময় ইনসুলিনের এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হতে পারে অটো বডিতে, তাহলে তো ওই অ্যান্টিবডি ইনসুলিনকে নিউট্রালাইজ করে দিবে, ইনসুলিন আর কাজ করবে না, তখন ওটা হচ্ছে ইমিউন ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন এটার ট্রিটমেন্ট কি, ম্যানেজমেন্ট কি? তাহলে যদি সে ওভারওয়েট হয়ে থাকে, ওয়েট রিডাকশন করতে হবে, ওবেস হয়ে থাকলে ওবেসিটি কারেকশন করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, এগুলো হলো জেনারেল ম্যানেজমেন্ট। আর যদি এমন কোনো ড্রাগ খেয়ে থাকে সে যেটার কারণে ইনসুলিন কাজ করতে পারতেছে না, তো সেটাকে সম্ভব হলে স্টপ করতে হবে বা ডোজ কমাইতে হবে, যেমন স্টেরয়েড একটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ঠিক আছে, এই আর এখন হলো জেনারেল ম্যানেজমেন্ট গেল, এবার হলো ড্রাগস দিয়ে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে পারবো কিভাবে। এমন কোন ড্রাগ আছে যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স ওভারকাম করতে পারে? পড়ছো না তোমরা? তোমাদের তো ক্লাস হয়েছে, তোমরা যে ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস গুলো পড়ছো, তার মধ্যে কি এমন কোন ড্রাগ আছে, দ্য ড্রাগস, অ্যান্টিডায়াবেটিক ড্রাগস দ্যাট ইনক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি টু পেরিফেরাল? স্যার মেটফরমিন করে স্যার। এদেরকে কি বলা হয়, কি নামে ডাকা হয়? যারা বাইগোনাইট, না ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় যারা, তাদেরকে তুমি কি বলবা? ইনসুলিনের অ্যাকশনকে এনহ্যান্স করতেছে না বা ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াচ্ছে না, তাহলে কি বলা হবে? ইনসুলিন সেন্সিটাইজার অর ইনসুলিন অ্যাকশন এনহ্যান্সার। ঠিক আছে, ইনসুলিন সেন্সিটাইজার অর ইনসুলিন
অ্যাকশন এনহ্যান্সার এইসব ড্রাগ ইউজ করা যেতে পারে। তার মধ্যে কি আছে? বাইগোনাইড, মেটফরমিন যেটা বললে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস অ্যাসপেক্ট। আর একটা গ্রুপ আছে থায়াজোলিডিনডায়ন্স, পায়োগ্লিটাজোন, রোসিগ্লিটাজোন, এরাও ইনসুলিন সেন্সিটাইজার। তাহলে এই পারপাসে এটা ইউজ করা যেতে পারে। আবার যদি ইমিউন মিডিয়েটেড ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন ইমিউনোসাপ্রেশন করার জন্য, অ্যান্টিবডি প্রোডাকশনকে কমানোর জন্য তখন কি ইউজ করা যেতে পারে? এটা রেয়ার, এটা আসলে ওইভাবে প্র্যাকটিস করা হয় না, বাট থিওরিটিক্যালি আর কি। তাহলে অ্যান্টিবডি প্রোডাকশনকে ইনহিবিট করতে পারে কোন ড্রাগ? ইমিউনোসাপ্রেশন করে কোন ড্রাগ? স্টেরয়েড। বলতে পারতেছে না কেন? হ্যাঁ, স্টেরয়েড। এটা জাস্ট একটু থিওরিটিক্যালি মনে রাখা, বা প্র্যাকটিক্যালি কথা হলো যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে জেনারেল ম্যানেজমেন্টের সঙ্গে ইনসুলিন সেন্সিটাইজার বা ইনসুলিন অ্যাকশন এনহ্যান্সার এগুলো ইউজ করা হয়, মেটফরমিন আর থায়াজোলিডিনডায়ন্স। এবারে আসো ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস। এই যে দেখো কতগুলো গ্রুপ আছে: বাইগোনাইড, সালফোনাইলুরিয়া, থায়াজোলিডিনডায়ন্স, মেগলিটিনাইড, ডিফিনাইলঅ্যালানিন ডেরিভেটিভ, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটরস, DPP4 inhibitors, SGLT2 inhibitors, bile acid sequestrant। তাহলে এখানে 5টা, এখানে 4টা, এই 9টা বলছিলাম না, 1 ডজন। প্যারেন্টারালে ইনজেক্টেবলে বলছি 3টা গ্রুপ, আর এখানে হচ্ছে 9টা গ্রুপ। তবে এর মধ্যে দেখো আমি যে কয়টা বোল্ড করে দিয়েছি, ক্লাসিক্যাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, ফার্স্ট লাইন ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, মানে সবার আগে যে দুটো বলতে হবে সেই দুটো অবশ্যই এই দুটো। বাইগোনাইড 1 নম্বর, 2 নম্বরে সালফোনাইলুরিয়া বলতে হবে। এগুলো না বলে পরের গুলো বলা কখনোই যাবে না। এরপরে তুমি বাকিগুলোর মধ্যে থেকে বলো। বাকিগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট থায়াজোলিডিনডায়ন, আর রিসেন্টলি খুব বেশি ইউজ হচ্ছে এই গ্রুপটা, DPP4 ইনহিবিটরস। তবে অবশ্যই এই দুইটা বাদ দিয়ে নয়, এই দুইটা থাকবে, এই দুইটার একটা বা দুইটা থাকবে, সাথে প্রয়োজন হলে এই অন্যগুলো অ্যাড করার কথা। তার মধ্যে এটা ওই এডিশনাল ড্রাগ হিসেবে DPP4 ইনহিবিটরস নাওএডেজ খুব বেশি ইউজ হচ্ছে, এটা কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে আর কি। তাহলে বাইগোনাইড, সালফোনাইলুরিয়া, থায়াজোলিডিনডায়ন্স, DPP4 ইনহিবিটরস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবারে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিয়ে আমরা দেখি। বাইগোনাইডের তো আসলে এখন একটাই এক্সাম্পল, মেটফরমিন। সালফোনাইলুরিয়ার অনেক আছে, তার মধ্যে গ্লিমিপ্রাইড, থায়াজোলিডিনডিয়ন, পায়োগ্লিটাজোন, মেগলিটিনাইড ডেরিভেটিভ, রিপাগ্লিনাইড, ডিফিনাইলঅ্যালানিন ডেরিভেটিভ, ন্যাটিগ্লিনাইড, alpha glucosidase inhibitors, acarbose, DPP4 inhibitors, এর মধ্যে সব হলো গ্লিপটিনস, গ্লিপটিন দিয়ে নামগুলো আছে, তার মধ্যে একটা এখানে বলতেছি লিনাগ্লিপটিন। SGLT2, SGLT মানে হলো সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, এটা কোথায় আছে? স্মল ইন্টেস্টাইনে SGLT2, হ্যাঁ স্মল ইন্টেস্টাইনে হচ্ছে SGLT1, এটা কোথায়? কি রেনাল টিউবুল স্যার? এটা রেনাল টিউবুল। SGLT2 হচ্ছে রেনাল টিউবুল। এখানকার ইনহিবিটরস এটা হচ্ছে এম্পাগ্লিফ্লোজিন, বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট, কোলেসেভেলাম। বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টের নাম আর কোথায় পড়ছো? বাইল যে ফ্যাটে অ্যান্টিডিসলিপিডেমিক ড্রাগ স্যার, ওইখানে বাইল অ্যাসিড সিকোয়েন্স ছিল। এই রিসেন্টলি ওই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট ড্রাগের মধ্যে এই ড্রাগটার অ্যান্টিডায়াবেটিক ইফেক্ট এস্টাবলিশড হয়েছে, পাওয়া গেছে, সেই হিসেবে এটা এখন অ্যাড হয়ে গেছে এই গ্রুপে। তাহলে বাইগোনাইড, মেটফরমিন, সালফোনাইলুরিয়া, গ্লিমিপ্রাইড, থায়াজোলিডিনডিয়ন, পায়োগ্লিটাজোন, মেগলিটিনাইড, রিপাগ্লিনাইড, ডিফিনাইলঅ্যালানিন ডেরিভেটিভ, ন্যাটিগ্লিনাইড, alpha glucosidase inhibitors, acarbose, DPP4 inhibitors, linagliptin, SGLT2 inhibitors, empagliflozin, bile acid sequestrant, colesevelam। আচ্ছা, এখানে দেখো এবার কয়েকটা টার্ম। ইনসুলিন সেক্রেটাগক্স অনেক সময় এইভাবে ক্লাসিফিকেশন করা হয়। আমরা তো গ্রুপ হিসাবে 9টা গ্রুপ দেখাইলাম ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগসের। আবার অনেক সময় এইভাবে ক্লাসিফিকেশন যে তাদের মোড অফ অ্যাকশন কিভাবে কাজ করে সেই হিসাবে যে এই 3টা গ্রুপ ওরাল অ্যান্টিডায়াবেটিক গ্রুপ, এই 3টা গ্রুপে ভাগ করা যেতে পারে। কিছু আছে ইনসুলিন সিক্রেটাগক্স। সিক্রেটাগক্স মানে
হ্যাঁ, যারা ইনসুলিনের সিক্রেশন বাড়ায়। আরেকটা গ্রুপ হলো ইনসুলিন সেন্সিটাইজার্স অর ইনসুলিন অ্যাকশন এনহ্যান্সার্স, এটা কিন্তু একটু আগে বললাম। তাহলে এই গ্রুপের মধ্যে কারা কারা আছে? থায়াজোলিডিন, আগে বলো মেটফরমিন, বাইগুয়ানাইড বলো আগে, আগে বলো বাইগুয়ানাইড, মেটফরমিন, এরপরে বলো থায়াজোলিডিন। থায়াজোলিডিন। ঠিক আছে। আর গ্লুকোজ অ্যাবজর্পশন রিডিউসার এর এক্সাম্পল? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা হলো, এটাও গ্লুকোজ অ্যাবজর্পশন রিডিউসার, বাট আরো ভালো ওটা হলো গ্লুকোজ রিঅ্যাবজর্পশন ইনহিবিটর, ওটা রিডিউসার। এটা হলো রেনাল টিউবিউলে কাজ করে, ওখানে তো রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, ওটাও নিলাম। তাহলে গ্লুকোজ আমরা তাহলে এখানে বলতে পারি গ্লুকোজ অ্যাবজর্পশন আর রিঅ্যাবজর্পশন রিডিউসার। এটা দিয়ে এখানে অ্যাবজর্পশন ইনহিবিটর হচ্ছে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, বলানো হয় না এই যে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, এটা হলো যে ইন্টেস্টাইন থেকে গ্লুকোজ অ্যাবজর্পশনকে ইনহিবিট করে। অ্যাকারবোজ এন্ড মিগলিটল দুটো আছে, আর একটা আছে। আর রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে হলো SGLT2 ইনহিবিটরস, এম্পাগ্লিফ্লোজিন যেটা নাম দেখানো হয়েছে। এখন ইনসুলিন সিক্রেটকের মধ্যে কারা আছে? সালফোনাইলুরিয়া নাম্বার 1। এছাড়া এই যে এগুলো মেগলিটিনাইড, ডিফিনাইলঅ্যালাইন ডেরিভেটিভ, এরাও ইনসুলিন সিক্রেটক। আর এই যে DPP4 ইনহিবিটরস, এরাও ইনসুলিন সিক্রেটক, অগমেন্টেশন অফ সিক্রেশন অফ ইনসুলিন, DPP4 ইনহিবিটরস। তো ঠিক আছে, তাহলে এই হেডিং এও তোমরা পড়ে নেবে, যাতে এই হেডিং এ কোশ্চেন হলে আনসার করতে পারো। নাও অ্যানাদার টার্ম, ইউগ্লাইসেমিক এজেন্ট। হোয়াট ডু মিন বাই ইউগ্লাইসেমিক এজেন্ট? গ্লুকোজ লেভেল সবসময় ঠিক রাখে স্যার এগুলা। তার যে এজেন্ট গুলো হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া তৈরি করবে না, কিন্তু স্যার তার গ্লুকোজ Drugs লেভেলটাকে কমায় that reduce blood Glucose level glucose normal level করে hypoglycemia। but not produce hypoglycemia, তাই না? জি স্যার। মানে simply they maintain normal blood glucose level. Drugs that maintain normal blood glucose level not produce hypoglycemia. এই গ্রুপের এক্সাম্পলে কারা কারা আছে? Sulfonylurea's adverse effect number 1 hypoglycemia. এই যত অ্যান্টিডায়াবেটিক, মেটফরমিন নাম্বার 1 হচ্ছে মেটফরমিন। তোমরা এটা মনে রাখবে, যত অ্যান্টিডায়াবেটিক ড্রাগস আছে এর মধ্যে হাইপোগ্লাইসেমিয়া করার ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে ইনসুলিন, নেক্সট হচ্ছে সালফোনাইলুরিয়া। ওরাল গুলোর মধ্যে সালফোনাইলুরিয়া সবার আগে। ঠিক আছে, কাজে সালফোনাইলুরিয়া বললে তো হবে না। তাহলে মেটফরমিন, বাইগুয়ানাইড, মেটফরমিন, এরা হাইপোগ্লাইসেমিয়া করে না, ডায়াবেটিক পেশেন্টও করে না, থেরাপিউটিক ডোজ ইভেন নন ডায়াবেটিক পেশেন্টেও এটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে না, এটা দেখা গেছে। অ্যানাদার গ্রুপ থায়াজোলিডিন, এরাও হাইপোগ্লাইসেমিয়া করে না। আর নতুন যেগুলো বলা হচ্ছে যে DPP4 ইনহিবিটরস, ইনক্রেটিন মাইমেটিক্স, এরাও হাইপোগ্লাইসেমিয়া করে না। তাহলে ইউগ্লাইসেমিক এজেন্ট এটা কি, কারা কারা, এটা পড়ে রাখবে। আচ্ছা, আমি এগুলো মেকানিজমটা এগুলো আমি আর না যাই। আচ্ছা, এখন বলো টাইপ 2 ডায়াবেটিস নিয়ে তো আমাদের কথা হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর পেশেন্টের ক্ষেত্রে দ্য ড্রাগ অফ ফার্স্ট চয়েস কোনটা? মেটফরমিন। মেটফরমিন। অবশ্যই মেটফরমিন। হ্যাঁ, কিন্তু এক সময় কিন্তু এই কথাটা অন্যভাবে বলা হতো, ওই জন্য আমি বলছিলাম যে কিছু নতুন কনসেপ্ট আছে, চেঞ্জ হয়েছে কিছু। এক সময় বলা হতো যে যদি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট ওবেস হয় তার জন্য ফার্স্ট চয়েস মেটফরমিন, আর যদি নন ওবেস হয় তার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে সালফোনাইলুরিয়া। এটা আগে
এটা বোর্ড এ বোর্ড বি ভাবে দিলে ভালো হয় না কথাটা? বোর্ড এ বোর্ড বি। ডেট ঠিক আছে তো 7/10/12টা ঠিক আছে। আচ্ছা ওই যে ইয়াদা লাগবে না বিজ্ঞপ্তি নিচে নিচে হ্যাঁ 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 ওটা দিতে হবে তো। হ্যাঁ রাসেল আইডেন স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মনে হ্যাঁ হয়। ডিসকানেক্ট হয়ে গেছিল। স্যার তো ঠিক আছে তাহলে যেটা বলতেছিলাম যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের পেশেন্টের ক্ষেত্রে ইররেসপেক্টিভ অফ देयर বডি ওয়েট অর ওবেসিটি ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইজ মেটফরমিন। তবে যদি মেটফরমিন কারো ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড থাকে বা টলারেট করতে না পারে তখন ফার্স্ট চয়েস হিসেবে সালফোনাইলুরিয়া দিতে হবে। ঠিক আছে এটা হলো লেটেস্ট কনসেপ্ট। এক সময় বলা হয়তো যে ওবেসিটি থাকলে মেটফরমিন ফার্স্ট চয়েস আর নন ওবেস হলে সালফোনাইলুরিয়া। এখন ওই কনসেপ্টটা বাদ দেওয়া হয়েছে, এখন এটা বলা হচ্ছে। কারণ হলো এই মেটফরমিনে অনেক অনেক অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের কমপ্লিকেশন প্রিভেনশনের ক্ষেত্রে। মাইক্রোভাস্কুলার এন্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস অফ টাইপ 2 ডায়াবেটিস এগুলো প্রিভেন্ট করার ক্ষেত্রে মেটফরমিন খুবই ইফেক্টিভ, এই জন্য এটা ফার্স্ট চয়েস। তবে এই মেটফরমিনের কিছু অ্যাডভার্স ইফেক্ট, ওই যে বললাম যে অনেকে টলারেট করতে পারে না, এই মেটফরমিনের কারণে অনেকেরই অ্যাবনর্মাল মেটালিক টেস্ট, সিভিয়ার অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ব্লটিং, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, ডায়রিয়া এগুলো হয়। আর রেয়ারলি একটা কমপ্লিকেশন যেটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। এই মেটাবলিক অ্যাসিডোসিসের একটা যদিও রেয়ার আনকমন কিন্তু রিস্ক আছে জন্যই এই কিছু কন্ডিশনে এটা কন্ট্রাইন্ডিকেটেড মেটফরমিন। ক্রনিক অ্যালকোহলিজম, রেনাল ফেলিউর, রিভালভ হেপাটিক ফেলিউর আর ক্রনিক কার্ডিওরেসপিরেটরি ডিজিজ আর কন্ডিশন প্রিডিসপোজিং টু হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া হলে তো অ্যাসিডোসিস আরো বাড়বে, আর এইসব কন্ডিশনে অ্যাসিডোসিস বাড়ার চান্স থাকে, তখন মেটাবলিক অ্যাসিডোসিস আরো বাড়ার চান্স থাকে। এই কারণে এইসব কন্ডিশনে এটা কন্ট্রাইন্ডিকেটেড। নন ডায়াবেটিক ইউজ অফ মেটফরমিন, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। PCOS, হোয়াট ইজ PCOS? পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটাতে কিন্তু এই মেটফরমিন ইউজ করা হয়। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে তাদের কিন্তু অনেকেরই ইনফার্টিলিটি থাকে। তো সেই জন্য দেখবে যে অনেক ইনফার্টাইল কাপলের ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই PCOS মনে করে মেটফরমিন দেওয়া হয়। সালফোনাইলুরিয়া ক্লাসিফিকেশন এগুলো পড়ে নিও। আচ্ছা চয়েসের ক্ষেত্রে তো বললাম যে যার ক্ষেত্রে মেটফরমিন কন্ট্রাইন্ডিকেটেড বাট অর ইনটলারেবল তার ক্ষেত্রে এটা আবার চয়েস করা হয়। মেকানিজম যেটা বলতেছিলাম, ইনসুলিন রিলিজের ছবি দেখানোর সময় বলছিলাম যে এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম চ্যানেল ইন বিটা সেল, ওখানে ওই চ্যানেলকে ব্লক করে এটা ইনসুলিন রিলিজ বাড়ায় দেয়। তবে যেহেতু ঠিক আছে যেহেতু এটা বিটা সেল রিলিজ বাড়িয়ে দিয়ে কাজ করে, কাজে বিটা সেল তো কিছু ইনট্যাক্ট থাকতে হবে। যদি কোনো বিটা সেলই না থাকে তাহলে তো এটা কাজ করবে না। এই জন্য বলা হয় at least 10% beta cell must be functionally active for action of sulfonylurea. এই গ্রুপের ড্রাগের অ্যাকশনের জন্য 10% বিটা সেল at least intact থাকতে হবে। সালফোনাইলুরিয়ার মেইন অ্যাডভার্স ইফেক্ট হাইপোগ্লাইসেমিয়া, এরপরে হচ্ছে ওয়েট গেইন। এটার কন্ট্রাইন্ডিকেশন হেপাটিক রেনাল ইম্পেয়ারমেন্ট। প্রেগন্যান্সিতে কিন্তু সালফোনাইলুরিয়া কন্ট্রাইন্ডিকেশন বলা হয়, কন্ট্রাইন্ডিকেশন। তবে রিসেন্টলি এই গ্রুপের একটা ড্রাগ, ওই যে বললাম যে কিছু ড্রাগ প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস মেলিটাস, এটাতে ওরাল কিছু ড্রাগ একটা ইদানিং বলা হচ্ছে ইউজ করার কথা। তার মধ্যে একটা আছে এই গ্রুপের গ্লিবেনক্লামাইড, আর আরেকটা হচ্ছে ওই মেটফরমিন। আচ্ছা এটা বলে তোমাদের ক্লাস শেষ করে দেব। এই যে লেটেস্ট যে একটা কনসেপ্ট আসছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে, সেটা হলো ডিফেক্ট ইন ইনক্রিটিন অ্যাক্টিভিটি। এর বেসিসেই ইনক্রিটিন বেসড অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এগুলো এসে গেছে।
ইনক্রিটিন কি? এগুলো আসলে পেপটাইড, যেগুলো লোকাল হরমোন হিসেবে কাজ করে যে ট্রাক্টে, যেমন গ্লুকাগন লাইক পেপটাইড 1। এটার ফাংশন হচ্ছে it increase insulin secretion in response to rise in blood glucose level। খাওয়ার পরে যখন ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তো এই ব্লাড গ্লুকোজটাই আবার ইনসুলিন রিলিজকে এনহ্যান্স করে। তো এই অ্যাকশনটাকে আরো অগমেন্টেশন করে হচ্ছে এই লোকাল হরমোন GLP-1, গ্লুকাগন লাইক পেপটাইড 1। আবার যেহেতু এটা পেপটাইড, এটা আবার ব্রেকডাউন হয়ে যায় একটা এনজাইম দ্বারা, যেটার নাম হচ্ছে DPP-4। DPP-4 দ্বারা আবার এই GLP-1 ব্রেকডাউন হয়ে যায়। তাহলে GLP-1 যেহেতু ইনসুলিন সিক্রেটাগগ, তাহলে আমরা যদি ওই ধরনের ড্রাগ এটার মতো বা এটা ইউজ করতে পারি, তাহলে তো ইনসুলিনের সিক্রেশন বেড়ে যাবে। তো এই ঘটনাটা মানে এই অ্যাপ্রোচে আমরা দুইটা গ্রুপের ড্রাগ পেতে পারি। একটা হলো যে আমরা জিএলপির মতোই ড্রাগ ইউজ করলাম, জিএলপি অ্যানালগ, GLP-1 অ্যানালগ, সেটা দিলে সে ডাইরেক্টলি ওই GLP-1 এর মতোই কাজ করবে। আরেকটা করতে পারি যে এই GLP-1 এর ব্রেকডাউন আমরা ইনহিবিট করে দিতে পারি। সেটার জন্য এই যে এনজাইম ব্রেকডাউন করে DPP-4, এই DPP-4 কে আমরা ইনহিবিট করে দেব বাই ইউজিং DPP-4 ইনহিবিটরস। তাহলে এই দুই অ্যাপ্রোচে এই বেসিসে ড্রাগ ইউজ করা যেতে পারে। একটা হলো যে GLP-1 অ্যানালগ, আর একটা হলো DPP-4 ইনহিবিটরস। এই হিসেবে দুইটা গ্রুপ এসে গেছে এর মধ্যে। তাহলে এই ইনক্রেটিনের বেসিসে যে ড্রাগগুলো ডেভেলপ করা হয়েছে, এদেরকে এক কথায় বলা হচ্ছে ইনক্রেটিন মাইমেটিক্স, ইনক্রেটিনের মতো কাজ। তো কিছু হলো ইনক্রেটিন অ্যানালগ আর কিছু হলো ইনক্রেটিন এনহ্যান্সার। ইনক্রেটিন অ্যানালগ মানে ওই GLP-1 এর মতোই ড্রাগ তৈরি করা হয়েছে, সেগুলো হলো এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড। আর যেগুলো ইনক্রেটিন এনহ্যান্সার, তার মানে হলো তারা ওই যে ইনক্রেটিনের অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করে বাই ইনহিবিটিং দেয়ার মেটাবলিজম। এই যে DPP-4, এটা যত মেটাবলিজম হয়ে যায়, এটাকে ইনহিবিট করে তারা ইনক্রেটিনের অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করতেছে। এই গ্রুপের ড্রাগের সবগুলোর নামে গ্লিপটিন লাগানো থাকে, গ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন। এখন এই দুই গ্রুপের মধ্যে কার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কেমন হবে তোমাদের কি মনে হয়? স্যার প্রথমটা তো ওরালি দেয়া যাবে না স্যার, ডাইজেস্ট হয়ে যাবে। যেহেতু ইনক্রেটিন বা GLP-1 এরা হচ্ছে পেপটাইড, ওর মতোই যে আমরা অ্যানালগ তৈরি করছি, তারা তো আসলে ওই রকমই। এই এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড, এরা হলো পেপটাইড অ্যানালগ। তো কাজে ওরালি দিলে তো পেপটাইড ডাইজেশন হয়ে যাবে, এদেরকে দিতে হবে অবশ্যই প্যারেন্টেরালি। এগুলো দেওয়া হয় হলো সাবকিউটেনিয়াসলি। আর ওই DPP-4 এনজাইমের ইনহিবিটর যেগুলো, এরা তো আসলে ওই পেপটাইড না, এরা সিনথেটিক কম্পাউন্ড। তো এই জন্য ওরালি এরা দিলে এদের তাতে কোনো সমস্যা নেই, এরা ইনট্যাক্ট থাকতে অ্যাবজর্পশন হয়ে যাবে। এই জন্য এদেরকে আবার ওরালি দেওয়া যায়। এই জন্য সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, that is they are the DPP-4 inhibitors, they are given orally. আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ইনক্রেটিন মাইমেটিক্স, এগুলো কিছু অ্যাডভান্টেজ। তারা তো ইনসুলিন সিক্রেটাগগ, এটা আমরা মেকানিজমে দেখলাম, they enhance insulin secretion। আবার এডিশনাল ইফেক্ট হচ্ছে তারা রিডিউস করে গ্লুকাগন সিক্রেশন, স্লোয়িং অফ গ্যাস্ট্রিক এমটিং, রিডিউস অ্যাপেটাইট। এগুলো ডায়াবেটিক পেশেন্টের, বিশেষ করে ওবেস পেশেন্টের জন্য এগুলো হেল্পফুল, যে তাদের ওয়েট রিডাকশনের জন্য কাজ করবে। গ্যাস্ট্রিক এমটিং স্লো হয়ে গেলে, অ্যাপেটাইট কমে গেলে তারা খাবে কম, মানে অটোমেটিক ডায়েট কন্ট্রোল হয়ে যাবে, ওয়েট রিডাকশন, ওবেসিটি কারেকশন হয়ে যাবে। আর এই দুটো তো মেইন ইফেক্ট আছে, ইনসুলিন সিক্রেশন বাড়াবে, গ্লুকাগন সিক্রেশন কমাবে। অ্যানাদার ইফেক্ট মে বি প্রেজেন্ট, সেটা হলো যে দে মে ইনক্রিজ বিটা সেল মাস, তারা বিটা সেল মাস বাড়াইতে পারে, এরকম স্টাডিতে আসে কিছু পাওয়া গেছে। তো অ্যাডভার্স ইফেক্ট অফ ইনক্রেটিং মাইমেটিক্স, এর মধ্যে মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নশিয়া, রেয়ারলি প্যানক্রিয়াটাইটিস। আর ইনক্রেটিং মাইমেটিক্স এই গ্রুপের ড্রাগগুলোর একটা আলাদা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তারা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে না, they usually don't produce hypoglycemia, কারণ যেহেতু এদের অ্যাক্টিভিটিটা এর সঙ্গে রিলেটেড। মিল মিডিয়েটেড যে ব্লাড গ্লুকোজ যদি বেশি হয় তাহলে তারা রিলিজ হবে,
আর যদি ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় তখন তারা রিলিজ হবে না। ব্লাড গ্লুকোজ লেভেলের সাথে তাদের রিলেশন রিলিজ হওয়া না হওয়াটা, এজন্য তারা হাইপোগ্লাইসেমিয়া করে না। SGLT2 inhibitors, renal tubular sodium glucose transporter 2 inhibitors. Renal tubular sodium glucose transporter 2 inhibitors. Example: dapagliflozin, canagliflozin, empagliflozin. সবগুলোর নামে গ্লিফ্লোজিন, dapagliflozin, canagliflozin, empagliflozin. আচ্ছা, তোমাদের মেকানিজম চিন্তা করে বলো দেখি যে এই গ্রুপের ড্রাগ গুলো দিলে কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? নাম সোডিয়াম গ্লুকোজ স্যার আমাদের ডায়াবেটিস হতে পারে স্যার, মানে হাইপোটেনশন হতে পারে, হাইপোটেনশন অ্যাবজর্পশন হবে না, তাই না? রিঅ্যাবজর্পশন হবে না, না হলে গ্লুকোজ বের হয়ে যাবে। গ্লুকোজ যদি বের হয়ে যায়, সোডিয়াম বের হয়ে যায়, সাথে কি যাবে? স্যার পানি যাবে স্যার, ওয়াটার যাবে, ডায়াবেটিস বেশি হবে, তার মানে হাইপোটেনশন, ফ্রিকুয়েন্ট মিক্সচুরেশন মানে পলিউরিয়া হবে তার। আর পলিউরিয়া হয়ে যাবে, ওদিকে আবার ব্লাড থেকে ভলিউম বেশি কমে যেতে পারে, হাইপোভলিমিয়া হতে পারে, এগুলো হতে পারে। আর ইউরিন যদি টেস্ট করা যায়, ইউরিনে কি পাওয়া যাবে? গ্লুকোজ স্যার, গ্লুকোজ পাওয়া যাবে, গ্লাইকোসিরিয়া, তাই না? তাহলে পলিউরিয়া, গ্লাইকোসিরিয়া, ফ্রিকুয়েন্সি অফ মিক্সচুরেশন, ব্লাড ভলিউম রিডাকশন, এগুলো হতে পারে। বায়োলাইসিস সিকোয়েস্ট্যান্ট, কোলেসেভেলাম, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, তাহলে শেষ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তাহলে জি স্যার, ওরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস তো ডিভিশন ক্লাস হিসেবে বললাম। আশা করি কিছু এডিশনাল ইনফরমেশন পেয়ে গেছো নাকি? জি স্যার, জি স্যার। একটু ভালো করে পড়ে নিও, আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার কে যেন কি বলতে চাইছে? হ্যাঁ স্যার, একটু সমস্যা ছিল স্যার। বলো। স্যার আমার প্রায় প্রথম দিকে 1 সপ্তাহ ধরে স্যার প্রোডাক্টিভ কফ ছিল, তারপর স্যার ওষুধ খাইছি, প্রোডাক্টিভ কফটা শেষ হয়ে স্যার ড্রাই কফ শুরু হয়েছে, তারপর ড্রাই কফ 2 সপ্তাহ ধরে চলতেই আছে, এটা থামতেছে না স্যার কোনোভাবেই। কি ওষুধ খাচ্ছ? স্যার প্রথমে তো ইয়ার জন্য এমনি সিরাপ খাইছিলাম স্যার, এই যে কি বলে অ্যামব্রক্স, তারপর মিউকাসপেল এগুলা, আর পরে ড্রাই কফের জন্য মন্টিলুকাস্ট খাইছিলাম স্যার। মন্টেলুকাস্ট খাচ্ছ এখনো? এখন অফ করে দিয়েছি স্যার, মানে কোনোভাবেই কমতেছে না। মানে মন্টেলুকাস্ট কয়দিন খাইছিলা? মন্টেলুকাস্ট স্যার প্রায় 10 দিনের মতো। স্টপ করছো কয়দিন হলো? আর স্টপ করছি 1 সপ্তাহ হবে। আচ্ছা আচ্ছা, মানে সাথে কি তোমার আছে, হুইজ আছে? হুইজ সমস্যা আছে? এগুলো নাই স্যার, নাই স্যার। আচ্ছা, বুক চেপে চেপে আসে, শ্বাসকষ্ট হয়, এই ধরনের সমস্যা? না স্যার, এই ধরনের নাই, তবে স্যার মানে খেলাধুলা, ফুটবল খেলার সময় একটু হয় স্যার। একটু হয়। তুমি করো, তুমি মন্টেলুকাসটা চালাও, ঠিক আছে? মন্টেলুকাস চালাও, আর ট্যাবলেট টফেন প্রতি রাতে একটা করে চালাও। আচ্ছা, আর ট্যাবলেট ব্রিজি 2 mg, এটা 3 বেলা করে খাও। আর ট্যাবলেট ইভো মানে লেভোফ্লক্সাসিন আর কি, এটা প্রতি রাতে একটা করে 7 দিন খাও। কি মনে থাকবে কি কি বললাম? ট্যাবলেট মন্টেলুকাস্ট 10 মিলিগ্রাম, বা মোনাস যেটাই হোক, প্রতি রাতে একটা করে চালায় যাও, মিনিমাম 1 মাস একটা না খাবা। এরপরে ট্যাবলেট টফেন প্রতি রাতে একটা, টফেন 1 মিলিগ্রাম প্রতি রাতে একটা। এরপরে ট্যাবলেট এটা খাও, এটা 1 মাস খাও। ট্যাবলেট ব্রিজি BRIZY ব্রিজি 2 mg 2 মিলিগ্রাম, এটা 3 বেলা করে, এটাও 1 মাস চালাও। আর ট্যাবলেট ইভো 500 মিলিগ্রাম 500 মিলিগ্রাম, এটা প্রতি রাতে একটা করে, এটা 7 দিন। ঠিক আছে, এটা চালায় দেখো একটা না। স্যার ক্লাসের বিষয়গুলো এখন কি হবে স্যার? স্যার আমাদের কি সামনের সপ্তাহে তো পরীক্ষাই, তাই না? এই বৃহস্পতিবারে ম্যাডাম যদি তোমাদের কোনো টপিকস ডিসকাস করতে চান, স্যার টপিক তো সবগুলো পড়ানো হয়ে গেছে স্যার। তারপর দেখো, যদি ইন্টারেস্টেড হন তোমরা আচ্ছা স্যার, আচ্ছা করতে পারো, আর যদি না করো তাহলে তো
হলেই সামনের সপ্তাহে তো সোমবার বৃহস্পতিবার পরীক্ষায়, জি স্যার, না? জি স্যার। আর তাহলে তো স্যার আমাদের কোর্স শেষ হয়ে গেল স্যার। তোমাদের তো হ্যাঁ কোর্স তো শেষ। এখন হলো ওরা কি করবে? স্যার 27 ব্যাচের কি কেউ আছে এখন? আছে স্যার। জি লাইনে স্যার, আছো? জি স্যার। জি তোমরা স্যার কি করবে বলো তো? স্যার আপনি যেটা বলবেন স্যার। না, তোমাদের তো পরীক্ষার এখনো তো কোনো হয়নি, ফিক্সড ডেট হয়নি, তাই না? জি স্যার। হচ্ছে কি? হয়নি তো? আমরা তো চিঠি না পাইনি। স্যার। না স্যার এমনি একটা কথা শুনছিলাম জানুয়ারির শেষের দিকে, নাকি? তো কিন্তু স্যার কোনো সেকেন্ড প্রপটা মার্চ হবে, মার্চে স্যার। মার্চ। জি স্যার। যদি ইমিডিয়েট তোমাদের প্রফের কোনো ডিসিশন না আসে তাহলে তো তোমাদের ক্লাস কন্টিনিউ হবে। এখন হলো তোমরা টার্ম 1 এর পরীক্ষা তোমাদেরও তো দিতে হবে, তাই না? স্যার ওইদিকে তো স্যার প্যাথোলজি মাইক্রোবায়োলজি অনেক বাকি আছে স্যার এখনো। স্যার আপনি তো 1 মাস আগে ক্লাস শুরু আচ্ছা, করছেন। তাহলে ঠিক আছে, তোমরা 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 ক্লিয়ার হয়ে যাও আগে, আর ওদের ব্যাপারে আমরা ফেজে ডিসিশন নেব, জি স্যার, জি ঠিক আছে? স্যার তাহলে আমাদের জি, স্যার। সামনে 1 সপ্তাহ ছুটি স্যার, মানে ফার্মাকোলজি। আর যেহেতু ওদের পরীক্ষা, তাহলে আগামী সপ্তাহের জন্য তোমাদের ছুটি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।